দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার দুপাশে নদী আর দক্ষিণে নীল জলরাশি, বঙ্গোপসাগরের ঢেউ। সৃষ্টিকর্তা নিপুণ হাতে তৈরি করেছেন মনোরম ভৌগোলিক এই জেলার সৌন্দর্য। এর জন্য একে বলা হয় কুইন আইল্যান্ড অব বাংলাদেশ, অর্থাৎ দ্বীপের রানী ভোলা। কবি বলেছেন, নয়ন ভোলানো ভোলা জেলা জুড়ে কত চর কত দ্বীপ, যেন সাগর নদীর দোলে দোল খাওয়া শ্যামল সবুজ দ্বীপ। ভোলার সেই সবুজ দ্বীপের বুকে গড়ে ওঠা এক অনন্য জনপদ চরফ্যাশন, যেন সাগর নদীর বুকে ভেসে থাকা এক জীবন্ত দ্বীপ। সবুজে মোড়া মাঠ, মাছ ধরার জাল আর পরিশ্রমী মানুষের গল্পে লেখা এই শহরের প্রতিটি সকাল। এই উপজেলা আজ উন্নয়নের প্রতীক। পাকা সড়ক, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব মিলিয়ে এখানকার জীবনমান পাল্টেছে দ্রুতই। দেশের সর্বদক্ষিণে সাগর পাড়ের এই উপজেলা আজও ধারণ করছে শতাব্দী পুরনো এক নগর পরিকল্পনার ছাপ। একটা সময় যা ভাবা হতো শুধু ইউরোপ বা ভারতের আধুনিক শহরেই সম্ভব, সেটি বাস্তব হয়েছিল বাংলার এই দ্বীপে। কি করে হলো এই নিখুঁত পরিকল্পনা, কিভাবেই বা এই অঞ্চলে গড়ে ওঠে বসতি, সেসব কথাই বলছি এখন। বিশ্বের পরিকল্পিত নগর নিয়ে হাতে কলমে শিখতে গিয়ে ভারতের চণ্ডীগড়, পুদুচ্চেরি, জয়পুর কিংবা যুক্তরাষ্ট্রের মিল্টন কিংস, ব্রাজিলের ব্রাসিনার মতো শহরকেই সামনে রাখেন নগর পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু অনেকেরই জানা নেই আজ থেকে ১০০ বছর আগে প্রায় একই রকম নকশায় গড়ে তোলা হয়েছে দ্বীপের রানী ভোলার সর্বদক্ষিণের সাগর পাড়ের এই চরফ্যাশন উপজেলাকে। দেশের ১৮টি জেলার চাইতেও বড় আয়তনের এই উপজেলা যেন এক পরিকল্পিত জ্যামিতিক শহর। চড়া সড়ক, সুনির্দিষ্ট ব্লক এবং প্রশাসনিক ভবনের গোছানো বিন্যাসে আজও চোখে পড়ে সেই পরিকল্পনার ছাপ। প্রায় ৮০% ভূমি আয়তাকারে সাজানো, যা আবার চৌকো করে বিভিন্ন ব্লকে ভাগ করা। প্রতিটি ব্লকের চারপাশে রয়েছে ১৬ ফুট চড়া রাস্তা এবং প্রতি ২০০০ ফুট পরপর মিলেছে এক একটি চৌরাস্তা। ইতিহাস বলছে, ব্রিটিশ সরকারকে খাজনা দেওয়ার ভয়ে এই চরে জমি বন্দোবস্ত নিতে চাইতো না কেউ। পরে ১৯১৯ সালে তৎকালীন সার্কেল কর্মকর্তা গোপাল সেনের নেতৃত্বে বাকেরগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষিত অভিজাত ৯টি মুসলিম পরিবার ও ৯টি হিন্দু পরিবার বাছাই করে নিয়ে আসা হয় এখানে। প্রতি পরিবারকে বাড়ি করার জন্য ৫ বিঘা ও চাষাবাদের জন্য ১০০ বিঘা জমি ও ২টি পুকুর দিয়ে বসবাসের জন্য নিয়ে আসেন তৎকালীন সরকার। সেই ১৮টি পরিবার নিয়ে গঠিত হয়েছিল চরফ্যাশনের ভদ্রপাড়া, যে পাড়া আজও আছে। এই পরিবারগুলোকেই বলা হতো ভদ্র পরিবার। আজও ভদ্রপাড়ায় তাদের বংশধরেরা বসবাস করছে গর্ব নিয়ে। এই ১৮ পরিবারের প্রধানদের নিয়ে গড়ে তোলা হয় চরফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউস বিল্ডিং কোঅপারেটিভ সোসাইটি। তারাই প্রথমে চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন। ধীরে ধীরে চরফ্যাশনটি পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে ওঠে। চারদিকে দেখা যায় আধুনিকতার ছোঁয়া। ১৯২৯ সালে গঠিত হওয়া হাউস বিল্ডিং সোসাইটির উদ্যোগে ১৯৩২ সালে চরফ্যাশনে একটি ইংরেজি স্কুলের ভিত্তি স্থাপিত হয় এবং আর্থিক অনটনের কারণে ১৯৩৬ সালে স্কুল কমিটির আমন্ত্রণে জেলা কালেক্টরেট ট্যাপনাল ব্যারেট স্কুলটি পরিদর্শনে আসেন। তখন থেকেই স্কুলটি তার নামে নামকরণ করা হয় ট্যাপনাল ব্যারেট স্কুল। তৎকালীন জর্জ হ্যারিসন ফ্যাশন, যার সংক্ষিপ্ত নাম হলো জেইস ফ্যাশন, উনি বরিশাল জেলা কালেক্টর। উনি চিন্তা করলেন যে রাজস্ব বাড়ানোর জন্য এখানে সোশ্যাল সামাজিক লোকজনদেরকে এনে কীভাবে একটা ভালো পরিবেশ তৈরি করা যায়, এতে করে জনবসতি বাড়বে, মানুষ বাড়বে, সরকারের রাজস্ব বাড়বে। তো ওই ব্রিটিশ কালেক্টর উনি তখন বাংলাদেশের যেমন উলানিয়ার গাফফার চৌধুরীদের বংশধর শামছালক মেঘু চৌধুরী, তারপরে বরিশাল এবং নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে
ভোলা সদর থেকে এরকম পরিবারগুলোকে এনে 9টি মুসলিম পরিবার এবং 9টি হিন্দু পরিবার নিয়ে ভদ্রব সোসাইটি গঠিত হয়। যারা এখানে উন্নয়ন করেছেন তারা তো শুধু আচর দিয়েছেন, শুধু রং তুলির আচরটা দিয়েছেন, কিন্তু মূল স্ট্রাকচার ব্রিটিশরা এবং এই ভদ্র সোসাইটির যারা ছিলেন তারা বসেই করে গেছেন এবং এইভাবেই সাজিয়েছেন, যার জন্য আজকে চরফ্যাশন সারা বাংলাদেশে একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। চরফ্যাশনের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে দিন। সরকারিভাবে একটি করে বাড়ি এবং 20 জমি চরশিবা মৌজায় প্রদান করেছেন এবং প্রত্যেকটি বাড়িতে একটি করে পুকুর, একটি করে ঘর নির্মাণ করে দিয়েছেন কাচারি সহ। সেই ঘরগুলো লোহাকাঠ দ্বারা নির্মিত ছিল, এখনো পর্যন্ত সেগুলো সাক্ষী হয়ে আছে। আমাদের এই 18 পরিবার দ্বারা চরফ্যাশনের উন্নতি সাধিত হয়েছে। এরাই তখনকার সময়ে চরফ্যাশনকে সাজানোর জন্য এবং বর্তমান চরফ্যাশনের যে অবস্থা এর রূপকার ছিলেন। আমরা বংশ পরম্পরায় তাদেরই উত্তরসূরি হয়ে আমরাও সার্বক্ষণিকভাবে চেষ্টা করছি চরফ্যাশনের উন্নয়নের জন্য। বুয়েটের শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা দেওয়া হয় সেইখানে ব্রিটিশ সরকারের ব্রিটেনের ম্যাপ এবং কানপুরের ম্যাপটাকে শেখানো হয়। আসলে বাংলাদেশে যে এরকম একটি জায়গা, চরফ্যাশনের মতো একটি জায়গায় ব্রিটেনের আদলে একটি শহর গড়ার পরিকল্পনা এবং ম্যাপ করা আছে, এটা আসলে এতদিন জানা ছিল না। এই সংগঠনটি 29 সালে আবার একটু সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই অবধি এই সংস্থাটি চলে আসছে প্রায় 100 বছরের উপরে, যেটি বাংলাদেশের মধ্যে একটি প্রাচীনতম সংগঠন বা সংস্থা। এই সংস্থার মাধ্যমে যেটি সবচেয়ে বেশি আলোচিত যে একটি যে পরিকল্পিত নগরায়ন, এই সোসাইটির মাধ্যমেই তৎকালীন সরকারের মাধ্যমে মূলত এই বৃহত্তর চরফ্যাশনকে গড়ে তোলার একটি আধুনিক নগর বা শহরে ভবিষ্যতের জন্য করার যে পরিকল্পনা, সেটা এই সংস্থার মাধ্যমে হয়েছে। 1930 থেকে 1936 সাল পর্যন্ত চরফ্যাশনের তৎকালীন সার্কেল কর্মকর্তা ব্রজগোপাল সেন একটি নকশা প্রণয়ন করেন। 1885 সাল থেকে 1887 সাল পর্যন্ত সময়ে বাকেরগঞ্জ জেলার দায়িত্বশীল জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট মিস্টার জে.এইচ ফ্যাশনের নাম অনুসারে বিশাল এই চরের নাম হয় চরফ্যাশন। তখন ভদ্রদের সহায়তার জন্য আনা হয়েছিল 19টি ওকরাইত পরিবার। ভদ্রপাড়ার পশ্চিম পাশে আজও সেই ওকরাইত পাড়া রয়েছে। ব্রজগোপালের নামে রয়েছে টাউন হল ও ক্লাব। আজকের চরফ্যাশনের মানুষ আধুনিক, শিক্ষিত ও কর্মমুখী। হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও ইন্টারনেট সব মিলিয়ে জীবনমান বেড়েছে বহুগুণে। কিন্তু সেই উন্নয়নের মাঝেও মানুষের দাবি একটাই, নগর হোক উন্নত, তবে হারিয়ে না যাক পরিকল্পনার সৌন্দর্য। পরিপাটি শহরের নকশা থাকলেও সময়ের সঙ্গে বদলে যাচ্ছে চরফ্যাশনের নগরচিত্র। সম্প্রতি রাস্তার পাশে অবৈধ স্থাপনা, অপরিকল্পিত ভবন, নালা নর্দমার জট আর অপ্রশস্ত রাস্তা যেন হুমকির মুখে ফেলেছে সেই পুরনো নকশাকে। স্থানীয়দের শঙ্কা, শহরের উন্নয়নের কারণে ভবন নির্মাণের ক্ষেত্রে ব্লকে ভাগ করা মূল নকশাটি বজায় থাকবে কিনা। যে নকশা, সেই নকশা অনুযায়ী যদি চরফ্যাশনটা সাজানো হইতো তাহলে আধুনিক শহর বলিয়া ঘোষণা হইতো। হাসপাতাল রোডের সংকট আছে, বিভিন্ন জায়গায় দোকানপাট নিয়ে একত্রিতভাবে আটকে রাখছে। এখানে একটি খাল ছিল, এই খালগুলো যারা দখল করে নিয়েছেন এরা জোরদার পার্টি। বিশেষ করে এখানে একটি মসজিদ দিয়েছেন খালের উপরে, মসজিদ দিয়ে টোটাল এই জায়গাটা একটা টোটাল থেকে ওই মাথা পর্যন্ত খালগুলিকে ভরাট করে এই জায়গাকে সংকীর্ণ করে ফেলছে। এই জন্য খাল উদ্ধার হলেই হাসপাতাল রোডটি সুন্দর হবে এবং যাতায়াত সুন্দর হবে। হাসপাতাল রোডটা আমাদের নিরিবিলি থাকা উচিত। এই জায়গায় এখন এই হাসপাতাল রোড এমন চিপা, যানজট তাদের রিক্সা গাড়ির জন্য, মানে একটা অ্যাম্বুলেন্স যখন রুগী নিয়ে আসে
তখন ঢুকতে খুব কষ্ট হয়ে যায়। সড়কটা আরও বড় করা, চড়া করা উচিত। এটা দরকার হলো একটা ইমার্জেন্সি রাস্তা, একটা ইমার্জেন্সি সড়ক। সেখানে অনেক সময় অনেক রোগী আয়, অ্যাম্বুলেন্স আয়, ইমার্জেন্সি রাস্তা ঢুকতে পারে না। বেতুয়া থেকে হচ্ছে আমাদের যেই খালটা মূলত বাজারের ভিতরে ঢুকেছে, এই খালটা দিয়ে হচ্ছে বিভিন্ন ট্রলার জাহাজগুলো মানুষ মালপত্র নিয়ে সেই চরপেশন বাজারে ব্যবসা করতে, বিজনেস করতে। এই বেতুয়া থেকে যেই খালটা বাজারের ভিতরে আসছে এবং চরপেশন উপজেলার ভিতরে বিভিন্ন সাইডে যেই খালগুলো রয়েছে, এগুলো পুনরায় হচ্ছে খনন করে আগের মতো হচ্ছে সচল করে দেখ, এটাই আমি চাই। আমাদের চরপেশন শহরটা আধুনিক ঠিকই আছে, কিন্তু অপরিকল্পিত যানজট হইতে আছে। যেমন রিক্সা পার্কিং করে, ফুটপাতের দোকানপাট, এগুলো অনেক সময় দেখা গেছে অনেক আগে থেকে এটি অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। তবে চরপেশন উপজেলার সহকারী কমিশনার বলছে, নকশাটি ঠিক রাখতে ও পরিকল্পিত শহর গড়তে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখানকার রাস্তাঘাটগুলোতেও দেখা যায় অনেক ভাসমান ব্যবসায়ীদের উৎপাত রয়েছে, যার কারণে যান চলাচল অনেক ক্ষেত্রে বিঘ্ন হয়। আমরা মাঝে মাঝেই এখানে অভিযান পরিচালনা করে থাকি। ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদে একাধিক সভা হয়েছে বিভিন্ন পরিবহন মালিক শ্রমিকদের সাথে নিয়ে, যাতে আমাদের এই যানজট দূর করতে পারি এবং অবৈধ দখল দূর করা যেতে পারে। এছাড়াও আমাদের পৌরসভার মধ্যে যে খাল রয়েছে, এটা বিভিন্ন জায়গায় ভরাট হয়ে গিয়েছিল। তো চরপেশন পৌরসভার মাধ্যমে এটা খনন কাজ করা হয়েছে, এখন কিন্তু পানির প্রবাহ চলমান আছে। আর এছাড়াও আমাদের চরপেশনের শহরের বাইরেও বিভিন্ন জায়গায় যদি কেউ সরকারি খাস জমি দখল করতে আসে, সেটা শোনা মাত্রই আমরা প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়ে উচ্ছেদ করে থাকি। চরপেশন কেবল একটি নগর নয়, বরং পুরো একটা অঞ্চলের পরিকল্পনা। ভবিষ্যতে দেশের অঞ্চল পরিকল্পনায় এটি হতে পারে অনন্য এক উদাহরণ। স্থানীয়দের দাবি, উপজেলার উন্নয়নের নামে শহরের বিভিন্ন রাস্তার প্রশস্ততা কমানো হচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। স্থাপত্যের নকশার কোনো পরিবর্তন না এনেই শহরের উন্নয়ন করার দাবি স্থানীয়দের। চরপেশনের প্রাণ এই নদী ও সাগর। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা মাছ ধরা, চাষাবাদ কিংবা ক্ষুদ্র ব্যবসা, যার বড় একটা অংশ জেলে, যারা প্রতিদিন ঝুঁকি নিয়ে পাড়ি দেয় গভীর সমুদ্রে। ইলিশ মৌসুমে জমে ওঠে ঘাটে কোটি টাকার বাজার, আবার নিষেধাজ্ঞার সময় সেই ঘাটেই নেমে আসে নিস্তব্ধতা। তবু আশা ছাড়ে না এখানকার মানুষ, কারণ এখানকার মানুষ জানে সাগরের মতোই জীবনের ঢেউ ওঠানামা করেই চলতে হয়। সকালের আলো ফুটতেই নদীর বুক চিরে ভেসে চলে শত শত নৌকা, জীবনের চাকা ঘোরে নদীর ঢেউয়ের সাথে। এ যেন এক অনন্তহীন সংগ্রাম, এক অনন্ত যাত্রা। এরা ভোলার চরপেশনের জেলে, জীবন যাদের বাধা নদী, জাল আর মাছে। দিনের পর দিন সাগরের বুকে লড়াই করে তারা, কখনো ঢেউয়ের তাণ্ডব, কখনো মাছ না পাওয়ার হাহাকার। তবুও জীবন থেমে থাকে না, মাছ ধরেই চলে সংসার। চাল, ডাল আর সন্তানের লেখাপড়া সবকিছুই এই জালের ওপর নির্ভর। কিন্তু আয় অনিশ্চিত, রোজগার সামান্য। জীবনের হিসাবটা যেন প্রতিদিনের এক নতুন যুদ্ধক্ষেত্র তাদের। ক্লান্ত দিনের শেষে যখন সূর্য ডোবে সাগরের পারে, তখনই জমে ওঠে জেলেদের মিলন মেলা। জাল বোনার সাথে তাদের মুখে পুরনো সেই বাউলের সুর। গানেই তারা ভুলে যায় দিনের ক্লান্তি, গানেই খুঁজে নেয় জীবনের আনন্দ। নদী বইয়া গেছে মাঝখানে বোলা শহর, এই কা শান্তি গুইরা শান্তি চরপেশন প্যাশন টাওয়ার। তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চরপেশন।
রানী চরপেশন। চরপেশনের এই সামরাজ ঘাট যেন জেলেদের জীবনের প্রতিচ্ছবি, যেখানে কষ্ট আছে, স্বপ্ন আছে, দারিদ্র্যের মাঝেও আছে অগাধ হৃদ্রতা, মানুষের প্রতি টান, নদী ও সাগরের প্রতি প্রেম। ঘাটগুলোতে প্রতিদিন জন্ম নেয় নতুন গল্প, সংগ্রামের, ভালোবাসার, বেঁচে থাকার গল্প। এরা সেই মানুষ যারা কষ্টের ভেতরেও খুঁজে নেয় আনন্দ আর গানে গানে সুর। জাল বাইতে আইলাম আমরা মেঘনা নদীতে, হায় হায় মেঘনা নদীতে, জাল নিল বাজনায় আমার নৌকা নাই সোতে, জাল নিল বাজনায় আমার নৌকা নাই সোতে, সদাই খাবায় দোকানদারে টাকার জন্য জারি মারে, টাকায় আমি দিতে না পারি। গানটা গাওয়া পরে এই জন্যই যে আমরা যে নদীতে যাই, নদীতে আমরা অনেক সময় দেখা গেছে 50,000 60,000 টাকার বাজার নিয়ে যাই, কিন্তু যাই আমরা মাছ পাই কয় হাজার টাকার, 15,000 20,000 10,000 টাকার, বাকি টাকা দোকানে দেনা থাকি, আড়তদার থেকে অগ্রিম টাকা নিতে হয়, নিয়ে বাকি জুগিরে দিতে হয়। আমাদের যে মাথায় বিভিন্ন দেন দেনা হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, এগুলার টেনশন মাথায় আসে, তো মাথা ভার হয়ে যায়, মন আমাদের খারাপ হয়ে যায়। বিভিন্ন টেনশনের কারণে আমরা একটু মানে গান ধরি, মনে গান টান দিই, তো গানটা গাইলে মূলত আমাদের মনটা একটু হালকা হয়, মাথা হালকা হয়। মনটা যখন হালকা হলে আমাদের আবার কাজের গতিটা বাড়ে, আমরা আবারও সাগরে যাওয়ার জন্য জাল টুনাকাটা করি, এমন সাগরে যাওয়ার জন্য বাজার সদাই করি, যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এ মূলত গানটা এই জন্য আমাদের গাওয়া। আমি মেঘনা নদীতে, হায় হায় মেঘনা নদীতে, জাল নিল বাজনায় আমার নৌকা নাই স্রোতে, জাল নিল বাজনায় আমার নৌকা নাই স্রোতে।